ওয়েলকাম টু চ্যানেল ভিমলি। আজকে আপনাদের সামনে আমরা যাকে তুলে ধরবো, টেম্পল স্ট্রিটে যে রুবি বোর্ডিং দেখতে পাচ্ছেন, যেটা 1946 এ স্থাপিত হয়েছিল, আর 1951 থেকে বাবার হাত ধরে যিনি এই রুবি বোর্ডিং এর সঙ্গে যুক্ত হয়েছিলেন, মিস্টার প্রণব দে মহাশয়, যাকে জলপাইগুড়িতে সবাই ছানুদা নামে জানে, তার সঙ্গে পরিচিত হব এবং ওনার কাছ থেকে জলপাইগুড়ির কিছু টুকরো টুকরো কথা, জলপাইগুড়ির কিছু ইতিহাস, ওনার অভিজ্ঞতায় আমরা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার কাকা বাবুই বলবো, কেননা আপনি হচ্ছেন আমার বাবার সমসাময়িক, সেই সময়কার লোক বলেই আপনাকে আজকে আমি কাকা বাবু বলেই সম্বোধন করি। ছোটবেলায় যেখানে থাকতেন সেখানে শিশু মহলে যেতেন, সেই যে একটা গল্প করছিলেন, সেটা একটু আমাকে। কেরানীপাড়া আমাদের বাড়ি ছিল, আচ্ছা। সেখান থেকে ওই শিশু মহলে আমার পড়াশোনা শুরু। মানে যে শিশু মহলকে আমরা এখন ওই করলা নদীর ধারে ওই দিকটা দেখতে পাই, হ্যাঁ, ওই শিবাজি রোডে, সেই শিশু মহলটাই আগে ছিল আপনার ওই এখন যেখানে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তার ঠিক পেছনটাতেই যেখানে ছিল। ওখানে বোধহয় একটা সংস্কৃত টোলও ছিল। মানে আপনার কি জানা আছে ওটা কার ছিল? তো এই রুবি বোর্ডিং এর তখনকার চেহারাটা কিরকম? কোহিনূর বিল্ডিং এ, যেটা কোহিনূর বিল্ডিং এ ছাদের একটা বড় ঘর ছিল। তখন কি আপনার মনে পড়ে যে এই রুবি বোর্ডিং এর সাথে সাথে আর কোন হোটেলগুলো জলপাইগুড়িতে ছিল? হ্যাঁ, হোটেল ছিল। তখন ডিস্ট্রিক্ট কোর্টের উল্টো দিকে হিন্দু নিবাস ছিল। আচ্ছা, ওই জলপাইগুড়ি হিন্দু নিবাস। তো আপনাদের তখন যে রুবি বোর্ডিংটা ছিল সেটা বেসিক্যালি মানে পাইস টাইপের হোটেল, মানে মানে রেস্টুরেন্ট ঠিক নয়, মানে খাওয়া দাওয়ার, দুপুরবেলা রাতের বেলা খাওয়া দাওয়ার জন্য যে হোটেল। কি খাওয়াতেন তখন একটু? মাছ আসতো 1 মণ 2 মণ করে, মাছ আসতো, মাংস আসতো 1 মণ 40 কেজি, মানে পার ডে আপনার 1 মণ মাছ 1 মণ মাংস লাগছে। কালো নুনিয়া চাল 1 বস্তা, মানে 2.5 কুইন্টাল। 1 বস্তা চাল প্রায় শেষ হয়ে যেত একদিনে। মানে 2.5 কুইন্টাল চাল, যেটা হচ্ছে আপনার কেজিতে বললে পরে 40 80 80 আর 20 100 কিলো চাল, 100 কিলো চাল, 40 কেজি মাছ, 40 কেজি মাংস পার ডে আপনার হোটেলে। মানে যারা ফিরতে পারতো না, কারণটা হচ্ছে যে আমাদের ঘাট বন্ধ, মানে এই যে বন্দোবস্তটা সাময়িক রাত্রিকালীন বন্ধ হয়ে থাকে। মানে এই তিস্তা ব্রিজটা তখন ছিল না, যার জন্য লোককে ওই তিস্তার ওপারে বার্নিশ ঘাটে গাড়িতে নামতে হতো। ওখান থেকে নৌকো করে এপারে আসতো অযান্ত্রিক। আচ্ছা, অযান্ত্রিক কেন নামটা? বিশাল টাইপের কোনো গাড়ি, ওখান থেকে অযান্ত্রিক গাড়ি নামটা। এগুলো কি সরকার চালাতো না এগুলো প্রাইভেট? জলপাইগুড়ি অনেকটা পুরোনো কথা জানা গেল, মানে কে চালাতো, কেমন করে চালাতো, গাড়িগুলোর নাম কি ছিল? তখন আপনাদের যে টাকা পয়সার যে হিসাবটা ছিল সেটাকে আনায় বলতেন। এইটা আনাটা একটু বলুন, মানে আনা কবে শেষ হলো, তারপরে যে সিস্টেমটা এলো? আমরা তো জন্ম থেকে টাকা আনা পয়সা 16 আনা মানে একটা। একটু আড্ডাবাজ ছিলেন, এটা তো